গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতায় ফুটবল তারকা মেসি, আয়োজকদের বিশৃঙ্খলায় বিক্ষোভ ফুটবল প্রেমীরা। কলকাতায় এলেন প্রখ্যাত ফুটবলার লিওনেল মেসি, আর এই খবর ছড়িয়ে পড়তে ফুটবল প্রেমীদের বাঁধভাঙার উল্লাস। মেসি প্রেমীদের ভিড় সল্টলেক স্টেডিয়ামে। মেসি গাড়ি থেকে নামতেই উদ্যোক্তা ও নিরাপত্তা কর্মীদের মোবাইল ছবি তোলার হিড়িক পড়ে যায়। সাধারণ ফুটবল প্রেমী মানুষ মেসিকে চোখের দেখা দেখতে পান না। শুরু হয় বিক্ষোভ। সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর শুরু হয়। মাঠে নেমে পড়ে ক্ষিপ্ত জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁবুতে। পুলিশ নীরব দর্শক। বাইরে চলে যায় মানুষের ক্ষোভ। কৌশিক ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিপিএম এর বাংলা বাঁচাও পদযাত্রা হুগলিতে, সঙ্গে নেত্রী মীনাক্ষী। গতকালই হুগলিতে প্রবেশ করেছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা। পান্ডুয়ার সভা করেছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। পান্ডুয়া থেকে বাংলা বাঁচাও যাত্রা মগরা ব্যান্ডেল চুচুড়া হয়ে চন্দননগরে প্রবেশ করে। খুটখোলা গাড়িতে সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি সম্বর্ধনা গ্রহণ করেন কর্মী সমর্থকদের কাছ থেকে। আজ গোটা দিন হুগলিতেই পদযাত্রা, বাইক র্যালি, সভা প্রচার চলবে। শ্রীরামপুর, ডানকুনি, চণ্ডীতলা, জনাইয়ের বিভিন্ন জায়গায় প্রচার করে আবার শ্রীরামপুরে ফিরবে। কাল শ্রীরামপুর অমূল্য কানান থেকে পদযাত্রা রিষড়া থানা এলাকায় যাবে। বিকালে উত্তরপাড়া থেকে মশাল মিছিল করে হাওড়া প্রবেশ করবে। চন্দ্রনগর বাজারে বাংলা বাঁচাও যাত্রার সমাবেশে উপস্থিত হন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, শ্রমিক লাহিড়ী, ত্রিদীপ ভট্টাচার্য, দেবব্রত ঘোষ সহ সিপিআইএম এর নেতৃত্ব। আগে কবে দুপুর 12টা-1টার সময় চন্দননগর এরকম মানুষের ঢল দেখেছো? রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠানের ব্যাপার আলাদা। তাহলে বাংলা বাঁচাও যাত্রা আসলে মানুষের যে আবেগ তাকে ছুঁয়েছে। মানুষ চাইছে বাংলাকে বাঁচাতে। এই বাংলাকে আমাদের পূর্বসূরীরা তিল তিল করে গড়ে তুলেছেন। তার কৃষি, তার কারখানা, তার রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, আন্দোলন, সংগ্রাম এবং মানুষের ঐক্য। আবার এখানেই দাঁড়িয়ে সেই মানুষের ঐক্যকে ভাঙা হচ্ছে। ধর্মীয় আবেগ দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, ভোট যত আসছে বিভাজন করার চেষ্টা করেছে, আর কাজের কথা, মজুরির কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা পেছনে ফেলার চেষ্টা করেছে। এই জন্য বাংলা বাঁচানো মানে মানুষের ঐক্য বাঁচানো, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, কৃষি সবটাকে বাঁচাতে হবে। আপনারা বারবার 100 দিনের কাজের কথা বলেন, সেখানে হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত চাপিয়েছে কেন্দ্র সরকার এবং সেটারই বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। তাহলে কি এটা তামাশা? মমতা এবং মোদী, বিজেপি এবং তৃণমূল কেউই 100 দিনের কাজের পক্ষে না। যখন এই আইনটা হয়েছিল তখন আমরা কেন্দ্রীয় সরকারের সমর্থন করছিলাম, মনমোহন সিং এর সরকার। তখন মমতা ব্যানার্জি আদবানির সঙ্গে এনডিএতে ছিলেন এবং এনডিএ তখন বলেছিল আমরা এটার বিরোধী। মোদী যখন সরকারে আসে তখনও সে বলেছিল এই মনরেগা আইনের বিরোধী সে, কারণ গরিব মানুষ কাজ পাচ্ছে এটা তারা চায় না, কারণ ওরা তো চায় আদানি আম্বানির জন্য সস্তা লেবার। তাহলে লোকে যদি শুকা মরশুমে কাজ পেয়ে যায় তাহলে ওরা মাইগ্রেন্ট লেবার পাবে কোত্থেকে? আর এজন্যই দাঁড়িয়ে বিজেপি তৃণমূল দুজনে রাজনৈতিক চাপানোতর করছে, কিন্তু আসলে 100 দিনের কাজটাকে বরবাদ করে দিয়েছে। নাম পাল্টাচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না। আর আমরা বলছি নামের ব্যাপার না, কাজের ব্যাপার। হুগলি থেকে পানুপাল, দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রবিনসন স্ট্রিটের ছায়া নৈহাটিতে স্ত্রীর মৃতদেহ আগলে স্বামী ও পুত্র। নৈহাটিতে দেখা গেল কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। একই বিছানায় কয়েকদিন ধরে স্ত্রীর দেহ আঁকড়ে দিন কাটাচ্ছেন স্বামী ও ছেলে। এমনই নজিরবিহীন ঘটনা ঘটল নৈহাটির পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের শাস্তি রোড অঞ্চলে। বছর 50-এর তৃপ্তি নন্দীর মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। মৃতার স্বামীও গুরুতরভাবে অসুস্থ। গৌর নন্দী ও প্রতিবন্ধী ছেলে ঘরের মধ্যেই বেশ কয়েকদিন ধরে মৃত তৃপ্তি নন্দীকে নিয়ে দিন কাটাচ্ছিল। প্রতিবেশীরা ঘুণাক্ষণেও টের পাননি। স্থানীয়রা জানিয়েছেন
বিকেলে তৃপ্তির নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখেন ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এরপর ঘরে ঢুকে দেখেন তার দিদির মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে, আর দুপাশে রয়েছে তৃপ্তি নন্দীর স্বামী ও পুত্র। এরপরেই প্রতিবেশীদের জানালে তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। পুলিশ এসে তৃপ্তি নন্দীর দেহ উদ্ধারের পাশাপাশি তার অসুস্থ স্বামী গৌর নন্দীকে ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় নৈহাটি থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তৃপ্তি নন্দী, হয়তো সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান প্রতিবেশীদের। শুধু কলকাতায় নয়, নৈহাটিতে এর আগেও এই ধরনের একটি ঘটনা ঘটেছিল বলে জানালেন নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি। আমাদের ছেলেরা এসআইআর করতে নেমেছিল, নেমে গিয়ে দেখে যে দরজা খুলছে না, তার ভেতর থেকে তালা দিয়ে বন্ধ। তা আমার কাছে যখন এসে খাসছে, আমাদের কাছে এসে বলে, যখন আমাদের দল সেই ছেলে যখন বলে কাকু এই ব্যাপার ঘটনাটাই, তখন তারা তালা খুলে দেখে যে তৃপ্তি নন্দী আনুমানিক 55 বছর বয়স, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। তার স্বামী জীবিত অবস্থায়, অসাড় অবস্থায় সেখানে স্বামী স্ত্রীর পাশে শুয়ে আছেন। তার ছেলেটা সাইকাট্রিস্ট সেখানে মরে পড়ে আছে। আমি তারপরে পুলিশকে আইসি নৈহাটিকে খবর দিই। নৈহাটি খবর দেওয়ালে বডি তারা বের করে। তারপরে এখন পুলিশ বলতে পারবে, পিএম রিপোর্টে বলতে পারবে তার মৃত্যু কীভাবে হয়েছে, এবং পিএম রিপোর্ট পুলিশ বলতে পারবে তার মৃত্যু কদিন আগে হয়েছে। আমরা ওই এসআইআর করতে গিয়ে আমরা ভোটার লিস্টের কাজ যারা করে তারা গিয়ে দেখে যে ওই অবস্থায় পড়ে রয়েছে। আমি ওয়ার্ড থেকে আমাদের ছেলেরা এসে খবর দেয়। খবর দেওয়ার পরে আমি তো একটু আগে, মানে তখন ধরো 8:30টার সময় জানতে পারলাম। আমার হাজব্যান্ড বললো যে আমি এখন বাড়ি যেতে পারবো না। বললো কেন, কি হয়েছে? তা বলে গৌরটা মারা গেছে। বাবা, কোন গৌরটা? অবাক হয়ে গেছি। বলছি এই তো আমাদের গলির ভেতর যে গৌরটা, আমাদের পাড়া প্রতিবেশী। আমাদের যদি একটু জানাতো তাহলে তো আমরা তো হেল্প করতে পারতাম পাড়ার সবাই। অন্তত খাওয়া দাওয়াটা করে তো সবাই, আমাদের কত খাবার তো নষ্ট হয়। আসলে ঘটনাটা কিভাবে হলো ঠিক বলতে পারবো না, কারণ আজকে সন্ধ্যে 7টার সময় আমার কাছে ফোন আসে যে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, এবং ঘটনাটা জানা গেল যে ওনার শালি যিনি মারা গেছেন, তার শালি আজকে তাদের দেখতে এসছে এবং নক করেছে দরজায়। যিনি মারা গেছেন তার ছেলে অ্যাবনর্মাল, সে তার অ্যারাউন্ড এজ হবে 30। তো তার বাবা আনকনসিয়াস কন্ডিশনে ছিল, ডেড বডির পাশেই শুয়েছিল। তার পক্ষে এসে খোলা সম্ভব হয়নি। যেটা জানা গেছে সেটা ওই ছেলেটি আসে মাসির ডাকে, এসে কোনো ক্রমে চাবিটা দেয় ওর মাসির হাতে, এবং তারপরে মাসি পাশের যে একজন প্রতিবেশী আছেন তার সাহায্য নিয়ে দরজাটা খোলেন এবং ভেতরে গিয়ে দেখেন যে ওনার দিদি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন, এবং তার হাজব্যান্ড মানে ওনার জামাইবাবু তার পাশে শুয়েছিলেন। এবং তাকে যখন ওনারা নক করেন, উনি একটু রেসপন্স করেন, কিন্তু উঠে জানাতে কিছু পারেননি। এবং তার অ্যাবনর্মাল ছেলেটি তখন পাশেই বসেছিলেন। মানে অ্যাবনর্মাল বলছি ইন দ্য সেন্স যে সে চলতে ফিরতে যেমন অসুবিধা হয়, তার কথা বলতেও খুব অসুবিধা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়।
ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সাংসদের সাহিত্য সম্রাটকে অপমান। নৈহাটিতে সাহিত্য সম্রাটের জন্মভিটেতে প্রতিবাদী কনভেনশন অনুষ্ঠিত হলো। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট কৃষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলার প্রতিবাদে গণকনভেনশন আয়োজিত হল নৈহাটি কাঁঠালপাড়ার সাহিত্য সম্রাটের বসতভিটে তথা জন্মভিটেতে বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক সাধারণ মানুষ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে মোটরবাইকের শোরুম উদ্বোধন হলো। হুগলি জেলার তারকেশ্বরে বিষ্ণুবাটি ভীমপুরে সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধনা এবং কেক কেটে উদ্বোধন করা হলো। এই শোরুমে বাজাজ মোটর বাইকের দুটো নতুন বাইক লঞ্চ করার পালসার N160 ও পালসার NS 125 এছাড়াও 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত লোন কাম এক্সচেঞ্জ মেলা চলবে। 5 বছরের কিস্তি, 5 বছরে ওয়ারেন্টি এবং 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ও 0% সুদের হার, 0% প্রসেসিং ফি এবং 0% ডাউন পেমেন্ট। এছাড়াও ফুল ট্যাঙ্ক পেট্রোল সর্বোচ্চ 15 লিটার বাজাজের যে কোনো মডেলের গাড়ি কিনলে দেয়া হচ্ছে এই শোরুম থেকে। আরও একটা বিশেষ সুবিধা নেওয়া হচ্ছে, ক্রেতাদের যে কোনো কোম্পানির পুরনো বাইক সর্বোচ্চ মূল্যে এক্সচেঞ্জের মাধ্যমে নিয়ে যান বাজাজের নতুন বাইক। এ বিষয়ে বাজাজের কর্ণধার কি জানাচ্ছেন শুনবো। N160 লঞ্চ হলে N160 আগে থেকেই ছিল, কিন্তু কোম্পানি চিন্তা ভাবনা বা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে ইউএসবি পোর্ট দিয়ে যে আমাদের বিটি মডেলটা ছিল সেটাতে স্পিড ছিল। এখন সিঙ্গেল সিট এবং স্পিডটা ডাউন করে দেওয়ার জন্য ফ্যামিলি ম্যানদের পক্ষে এটা খুব সুইটেবল একটা বাইক। মানে রেসপন্স প্রচণ্ড ভালো ছিল ইঞ্জিনের, তো এটা তো রেসপন্স আস্তে আস্তে ভালো হবে এটাই আশা রাখছি। আর NS 125 এর ক্ষেত্রে বলবো এই কালারটা একদম নতুন, এটা আমাদের হোয়াইটের 200 ছিল, NS 160 ছিল, 400 হোয়াইট আছে। তো কাস্টমার বহুদিন ধরে আমাদের কাছে ফিডব্যাক দিয়েছে, আমাদের কোম্পানিকে জানিয়েছিলাম যে যদি কালার অন্য আনা যায়, তো বাজারও ভেবে বাল্ব হোয়াইট কালারটা দিয়েছে এবং ইয়াং জেনারেশন খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে। বেছে নেওয়ার জন্য শোরুমটা তো গত কয়েক মাস আগেই শোরুমটা নতুন ওপেন হয়েছে, সেদিকেও আমরা ছিলাম, তার জন্য স্পেশাল থ্যাংক ইউ। যেহেতু এখানে অথরাইজ ডিলার অনেকেই ছিল কিন্তু শোরুম ছিল না, তারকেশ্বরে এটা সব থেকে প্রয়োজনীয় তারা পূরণ করেছে গত বাজার। এটা হলো প্রথম আমার বক্তব্য। দ্বিতীয়ত বলবো, দেখুন যে কোনো কোম্পানি তখন চলে যখন সে কাস্টমারের মনের ইচ্ছাটা পূরণ করে। এই যে আপডেট করা, এই আপডেট করা, বাজাজ এত সুন্দর সুন্দর আপডেট নিয়ে এসেছে। কারণ স্যার কিছুক্ষণ আগেই বলছিলেন যে অনেকেই বলে যে ঠিক আছে আমি N160 নেবো, কিন্তু কাটা সিটের জন্য আমার প্রবলেম হয়, কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমার বউ শাড়ি ছাড়া যাবে না। এটা খুব সুন্দর একটা কথা, ভালো লাগলো। তো সেটার জন্য বাজাজ কিন্তু পূরণ করে দিয়েছে। সব থেকে ওভারঅল অটো বাজার বাজাজের যে সার্ভিস ফ্যাসিলিটি সেটা নিয়ে কি বলবেন? আচ্ছা, সার্ভিসের নিয়ে কোনো কথা হবে না, তার কারণ আমি নিজেও রাইডার। কয়েকদিন আগেও আমি মহারাষ্ট্র কমপ্লিট করে এলাম। তো সেক্ষেত্রে আমার অনেকেই বন্ধু এই রাস্তা দিয়ে বাঁকুড়া পুরুলিয়া রোড তোমরা জানো আর উইন্টার পড়েই গেছে।
তো এই রাস্তা দিয়ে অনেকেই যায়, বা আপ টু হরিপাল টু আরামবাগও অটো বাজারের শোরুম আছে। কোনো সমস্যা আশা করি হবে না, কারণ কয়েকদিন আগেই আমার এক বন্ধু বিপদে পড়েছিল, তো তার সার্ভিসও এখানে আমি করিয়ে দিয়েছি, কোনো সমস্যা হয়নি, সে খুব হ্যাপি। এই সার্ভিসটা আমি চাইবো যে শোরুম বা শোরুম কর্তৃপক্ষ সবাইকে সার্ভিসটা যদি সবাইকে দিতে পারে খুব হ্যাপি হবে। কারণ 10 years ওয়ারেন্টি। ওকে, 10 বছরের ওয়ারেন্টি। ওকে, আপনার নাম? আমার নাম কৌশিক চক্রবর্তী। হ্যাঁ, বলুন। 10 years ওয়ারেন্টিটা দেখুন, গাড়ি বিক্রি করে দিলাম, গাড়ি ছেড়ে দিলাম, গাড়ির লুকিং এভরিথিং সমস্ত কিছু বেটার, বাট একটা ব্যাপার যে গাড়ি বিক্রি করে দিলাম মানে হয়ে গেল, আমার বিক্রি করা দরকার ছিল, বিক্রি হয়ে গেছে। তবে এটাই শেষ না, অটো বাজাজ শুধু গাড়ি বেচে না, সেলস অ্যান্ড সার্ভিস পার্টস সেটাও কিন্তু ভালো রকম সার্ভিস দিয়ে থাকে। এটা কিন্তু শুধু আপ টু তারকেশ্বর নয়, আরামবাগ, তারকেশ্বর, ইভেন কলকাতা সমস্ত শ্রীরামপুরও রয়েছে এনাদের শোরুম। তো সব জায়গায় সেলস অ্যান্ড সার্ভিসটা হচ্ছে মেন রাইডার্সদের জন্য, এবং পথ চলতি মানুষ যারাই গাড়ি ইউজ করছেন, যারাই ব্যবহার করছেন, তাদের জন্য কিন্তু সব থেকে একদম ভালো জিনিস যেটা, যে সার্ভিসটা কিরকম হচ্ছে, সার্ভিসটা কেমন পাচ্ছে, পার্টস কিরকম, প্রত্যেকটা শোরুমে পার্টস কিরকম অ্যাভেলেবেল আছে। কারণ প্রত্যেকটা মানুষ এই একটা সমস্যাই হয় যে আমরা পার্টস অ্যান্ড সার্ভিসটা কি প্রবলেমটা ফেস করছি। আমরা গাড়ি তো সবাই বেচে, গাড়ি তো সবাই কিনে, কিন্তু সেলস অ্যান্ড সার্ভিস, সেলসের সাথে সার্ভিসটা যদি ঠিক থাকে তখন কিন্তু কোনো কথা থাকে না। তো এই দিক থেকে দেখতে গেলে অটো বাজাজ তো সেটা দিচ্ছে, ভালো মতো দিচ্ছে, তো সেখানে আর কথা কি আছে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।